প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ব্যতিক্রমধর্মী আয়োজন কানেক্টিং বাংলাদেশে। আপনাদের সাথে আছি আজ আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, কানেক্টিং বাংলাদেশে আমরা সরাসরি আপনাদের সাথেই কথা বলার চেষ্টা করি, আপনাদের সমস্যা শোনার চেষ্টা করি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন যিনি বিশেষজ্ঞ অতিথি, তার মাধ্যমে সেই সমস্যার সমাধানের চেষ্টা করি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি যুক্ত হয়েছেন, শুরুতেই আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। আজ আমাদের মাঝে আছেন ডক্টর নিঘাত সুলতানা, কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে আজকে যোগ দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে আসলে একদম প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষের কথাগুলো সরাসরি শোনার এবং তাদের যে সমস্যা, সেই সমস্যার কিছুটা হলেও সমাধান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি। তো এক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনাকে তো অনেক ধন্যবাদ জানালামই। চলুন তাহলে আমরা এবারে পরিচিত হয়ে নেই কারা আছেন আমাদের সাথে। আজকে আমাদের টিম পৌঁছে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামে। সেখান থেকে আমাদের সাথে আজ উপস্থাপনা করবেন গঙ্গা রানী বর্মন এবং প্রেসক্রিপশন লিখে আমাদেরকে সাহায্য করবেন খোকন আচার্য। কতজন আছেন আজ আপনারা? কতজন আমাদের সাথে যুক্ত হয়েছেন? 15-16 জনের মতন হবে। আচ্ছা, গঙ্গা রানী, একেবারে প্রথমে কে আছেন আমাদের সাথে, কে কথা বলবেন ম্যাডামের সাথে? হাদিজা আক্তার। ম্যাডাম, আমার সাদা স্রাবের সমস্যা, যদি আপনার প্রশ্ন যেগুলো থাকে। আচ্ছা, সাদা স্রাবের সমস্যা, এটা কি সাদা স্রাবে কোনো দুর্গন্ধ থাকে কিনা বা ইচিং এর কোনো মানে চুলকানোর কোনো সমস্যা থাকে কিনা? থাকে থাকে, ওটাও থাকে। কতদিন থেকে সমস্যা? এটা অনেক দিন ধরেই। আপনি ম্যারিড? হ্যাঁ, মানে বিবাহিত? হ্যাঁ হ্যাঁ। বাচ্চা আছে? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে, 2 জন আছে আল্লাহর। আচ্ছা, এই সমস্যার মেইনলি এটা কিন্তু ইনফেকশন থেকে হয়, ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়। কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, কিছু ওষুধ আমরা দিব, কিন্তু এই ওষুধগুলা হাজবেন্ড সহ খেতে হবে, ঠিক আছে? এই ওষুধটা হাজবেন্ড ওয়াইফ দুজনকে একসাথে ট্রিটমেন্ট না দিলে এটা সহজে যাবে না। আপনি মানে মাসিক নিয়মিত তো? হ্যাঁ হ্যাঁ, মাসিক নিয়মিত। ছোট কোনো বাচ্চা আছে বুকের দুধ খায় এরকম? না না না, ছোট মেয়ের বয়স 5.5 বছর। ঠিক আছে, তাহলে যিনি মানে ওষুধ লিখবেন উনি একটু খোকন আচার্য। জি খোকন সাহেব, আপনি একটু যদি লিখে নেন, আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা, ওনার যে সমস্যা এইটা সাধারণত ফাঙ্গাল ইনফেকশন দিয়ে হয়, কখনো কখনো ব্যাকটেরিয়াল ইনফেকশনও থাকে। হ্যাঁ, তাহলে আমরা 2টা কভার করে ওষুধ দিব। একটা অ্যান্টি ফাঙ্গাল দিব। জি, অ্যান্টি ফাঙ্গাল ধরেন ওমাস্টিন, ক্যাপসুলোমাস্টিন। 150 মিলিগ্রাম। হ্যাঁ, 150 মিলিগ্রাম। এটা সপ্তাহে একটা করে খাবে 4 সপ্তাহ। তো আপনিও খাবেন, আপনার হাজবেন্ডও খাবে কিন্তু। হ্যাঁ, আর একটা অয়েন্টমেন্ট অ্যান্টিফাঙ্গাল একটা মলম আমরা লিখে দিব। আপনি এফান ক্রিম লিখেন। এফান ক্রিম কি ব্যবহার করেছে আগে? একসাথে ওষুধগুলো খেতে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এফান ক্রিম যদি আগে ব্যবহার করে থাকেন তাহলে নিওস্টেন ক্রিম দেন। এটা 3 বেলা ব্যবহার করবে, 7 থেকে 10 দিন, দুইজনই ব্যবহার করতে হবে। আর একটা সেকনিট ডিএস দেন 1000 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম, 2টা ট্যাবলেট একবারে খাবে। তাহলে কিনবেন হলো 4টা, আপনি 2টা খাবেন, আপনার হাজব্যান্ড 2টা খাবে। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার হলো যে সুতি ঢিলাঢালা কাপড় পরবেন, প্রতিদিন ধোয়া রোদে শুকানো, সাবান দিয়ে ধুয়ে রোদে শুকানো কাপড় পরতে হবে। যে কয়দিন ওষুধ ব্যবহার করবেন সে কয়দিন স্বামী স্ত্রী একসাথে থাকা যাবে না, পুকুরে গোসল দেওয়া যাবে না। হ্যাঁ, এবং নিজেদের কাপড়, একজনের কাপড় আরেকজন ব্যবহার করবেন না, যার যার কাপড় শেষে, ঠিক আছে? এই সমস্যাটা কিন্তু খুবই সাধারণ সমস্যা, অনেকেই ভুগে থাকেন, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বুঝে উঠতে পারেন না যে এখন কি ডাক্তারের কাছে যাব। অনেকেই ভাবে যেটা মনে হয় খুবই স্বাভাবিক এরকমই হবে, আবার অনেকে ভাবেন যে না, এরকম হবার কথা নয়। কখন আসলে ডাক্তারের কাছে আসতে হবে, এই ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন। আচ্ছা, এটা হলো সাদা স্রাব, যেটা এটা কিন্তু নর্মাল একটা জিনিস। হ্যাঁ, মেয়েদের সাদা স্রাব একদমই নর্মাল জিনিস, কিন্তু যদি এইটার সাথে যদি ফাউল স্মেল মানে হলো দুর্গন্ধ থাকে, অথবা চুলকানোর সমস্যা থাকে, অথবা প্রফিউজ মানে অনেক বেশি পরিমাণে হচ্ছে, মানে স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে হচ্ছে এত বেশি পরিমাণে যদি হয়, শুধুমাত্র এই 3টা সমস্যা যখন থাকবে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটি কিন্তু শুধু যে ম্যারিড কাপলের হয় তা কিন্তু না, এটা আনম্যারিড মেয়েদেরও হয়। সো যখনই এই ধরনের সমস্যা ফেস করবে সেই ক্ষেত্রে এই যে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বললাম, এটা একটু মেনটেন করতে হবে।
আরেকটা হলো যে স্যানিটারি ন্যাপকিন ইউজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় এটা ব্যবহার করে। আমরা বলি যে সবসময় 6 আওয়ারলি, 6 ঘন্টা পর পর এটা বদলে ফেলতে হবে, এবং সবসময় মানে ইন জেনারেল হাইজিনের ক্ষেত্রে কাপড় সবসময় পাজামা পেটিকোট যেটাই পরুক না কেন এটা সাবান দিয়ে ধুয়ে রোদে শুকানো, এটা রেগুলার এগুলো মেইনটেইন করে চলতে হবে সুস্থ থাকার জন্য। জি, অনেক ধন্যবাদ। আপা, আপনি তো মনে হয় বুঝতে পেরেছেন না, আপনাকে ওষুধগুলো লিখে দেওয়া হয়েছে, আপনি ওই অনুযায়ী শুরু করে দেবেন ওষুধপত্র, ঠিক আছে? জি, গঙ্গা রানী, এরপরে কি আছে আমাদের সাথে? অঞ্জনা রানী বর্মন। জি আপা, অঞ্জনা আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভালোই। আপনার শরীর টুল ভালোই নি? জি ভালো আছি, আপনি ভালো আছেন তো না? ভালোই। আচ্ছা, নিশ্চয়ই কোনো একটি সমস্যায় ভুগছেন, যদি আমাদেরকে বলেন কি ধরনের সমস্যা হচ্ছে আপনার? জ্বরের সমস্যাটা আর কি। মানে কি সমস্যা মনে হয়? মনে পেটে ব্যথা? না, ব্যথা করে না, ব্যথা করে না, মাসে মাসে কিলারে সব কিছুই ভালো শরীরটা। তাহলে সমস্যা কি হয়? অঞ্জনানি সমস্যা ওই জরায়, মানে এটা নিচের দিকে নামতে বা এটা চলাফেরা কষ্ট। জ্বরের কি নিচের দিকে নেমে আসছে মনে হয়? বাইরে থেকে দেখা যায়? দেখা যায় মা, বাইরে থেকে দেখা যায়। বাচ্চা কয়টা আছে? বাচ্চা 3টা বাচ্চা আছে, 3 ছেলে। 3টা বাচ্চা, 3টাই নরমাল হয়েছে? নরমালি হয়েছে। নরমাল হয়েছে। ছোটটার বয়স কত মা? ছোটটা বয়স 10-12 হইব। 10-12 বছর। আচ্ছা অঞ্জনা রানী, আপনার বাবু হওয়ার পরে আমরা যে 1.5 মাসের মতো রেস্ট নিতে বলি, হ্যাঁ বিশ্রামে থাকতে বলি, সেইটা কি নিতে পেরেছিলেন? হ্যাঁ নিছিল তো, বলতে পারেন। 1.5 মাস কোনো ভারী কাজ করছিলেন বাচ্চা হওয়ার পরে? না, এমনি কোনো বাড়ি কাজ টাজ করছে না, মানে আমরা তো এমনি আলাদা 1 মাসে থাকে, এমনি রেস্টে আসছিল। রেস্টে ছিল? আর বাচ্চা হওয়ার সময় কি অনেক সময় লাগছিল? অনেক সময় তো লাগবে, গ্রামে নর্মালি খালাস করছে, অনেক সময় লাগছে। আচ্ছা, এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমরা যেটা বলি যে এই যে জরায়ুটা নিচের দিকে নেমে আসা, এইটা কিন্তু কারোর যাদের দীর্ঘ সময় লাগে বাচ্চা হইতে, অনেক সময় লাগে। নর্মালি কি হয় যে প্রথম বাচ্চা যখন হয় তখন যেরকম সময় লাগে, পরের বাচ্চাগুলোর সময় কিন্তু অত বেশি সময় লাগে না। প্রথম বাচ্চা দেখা গেল যে 12 ঘন্টা 14 ঘন্টা এরকম সময় কারো লেগে যায়, কিন্তু দ্বিতীয় তৃতীয় বাচ্চার ক্ষেত্রে কিন্তু দেখবেন যে এত বেশি সময় লাগে না, হয়তো 6 ঘন্টা 8 ঘন্টার ভিতরে হয়ে যায়। যাদের দেখা যায় দীর্ঘ সময় লাগে তাদের ক্ষেত্রে এরকম হয়। আবার কিছু কিছু আছে যে খুব কম সময়ে হয়ে যাচ্ছে, দেখবেন যে শুনবেন যে ব্যথা উঠছে, একটু পরেই বাচ্চা হয়ে এসছে, হ্যাঁ প্রিসিপিটেড ডেলিভারি আমরা বলি। তো এই দুইটা ক্ষেত্রেই কিন্তু এই ধরনের জরায়ু নেমে আসার সমস্যা হতে পারে। তবে এটা সবচেয়ে বেশি হয় যে আমরা যে সময়টা বাবু হয়ে যাওয়ার পরে, যে সময়টা 1.5 মাস সময় আমরা বলি যে মায়েদেরকে রেস্টে থাকতে, মানে জরায়ু যেটা বাচ্চা ধারণ করলো সেই জরায়ুটাকে আবার তার আগের ছোট হয়ে যে আগের ফর্ম মানে বাচ্চা হওয়ার আগের অবস্থায় ফেরত যেতে এই 1.5 মাস সময় লাগে। হ্যাঁ, তো এই সময় আমরা সবসময় বলি যে ভারী কাজ না করতে, একটু মাকে একটু রেস্ট দিতে। হ্যাঁ, তো এই রেস্টটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু ওই সময় কিছু হয় না, কিন্তু যখন বয়স বাড়ে, এক সময় যখন মাসিক বন্ধ হয়ে যায় সেই সময় এটা নেমে আসে, আবার কারো মাসিক বন্ধ হওয়ার আগেও নেমে আসে। এখন উনার ক্ষেত্রে যেটা, যে যদি এটা বাইরেই বের হয়ে থাকে তাহলে কিন্তু এটা অপারেশনের মাধ্যমে ঠিক করতে হবে। এটা কিন্তু উপরে ওঠানোর একটা পদ্ধতি আছে, যে যদি খুব অল্প পরিমাণে নেমে থাকে তাহলে একটা রিং আছে, ওই রিংটা দিয়ে আস্তে করে উপরে উঠায় দেওয়া যায়। হ্যাঁ, রিংটা ভিতরে থাকবে এরকম। আর একটা আছে যে জরায়ু ফেলে দেওয়ার সমস্যা বা এমনি চলাফেরার সমস্যা, তার মানে তারটা আমাদের হিসাবে যে বেশি নেমে আসছে, অন্তত 2nd ডিগ্রি, তো এই ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে ঠিক করতে হবে। সরকারি, ওখানে যে সরকারি হাসপাতাল আছে, প্রত্যেকটা সরকারি হাসপাতালেই আমাদের কিন্তু গাইনি বিভাগ আছে আলাদা। হ্যাঁ, তো ছোট হাসপাতালগুলো যেটা উপজেলা লেভেলের হাসপাতাল সেখানেও গাইনি বিভাগ আছে, জেলা লেভেলের হাসপাতালেও গাইনি বিভাগ আছে। ওনাকে ওই গাইনোকোলজিস্টের সাথে, মানে গাইনি ডাক্তারের সাথে আলাদা করে দেখা করতে হবে। সরকারি জায়গায় গেলেই হবে, এটা সরকারি জায়গায় এই অপারেশনের সুবিধা আছে। ঠিক আছে? আচ্ছা, ওকে। ওনারা সম্ভবত একই পরিবারের সদস্য, ওনার সব সমস্যা উনি বলতে পারছেন। গঙ্গা রানী, আপনারই কি মনে হয় কেউ হয় উনি, তাই না, আত্মীয় স্বজন? হ্যাঁ, আমার বোন হয়। আপনার বোন হয়, আমরা বুঝতেই পারছিলাম, কারণ আপনি ওনার সব সমস্যাগুলো বলতে পারছিলেন। যাই হোক, এখন ম্যাডামের পরামর্শগুলো আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন তো না? তাহলে ওনার কি ওষুধ কিছু লেখা হবে না? না, এই সমস্যায় আসলে ওষুধ না, এই সমস্যার সমাধান হলো অপারেশন।
হ্যাঁ, অথবা ওই যে রিং পরাতে হবে। তো গাইনি ডাক্তার সরাসরি ওনাকে দেখবে, দেখে বুঝতে পারবে যে কোন ধরনের অপারেশন ওনার জন্য ঠিক আছে, অথবা রিং পরালে হবে কিনা। হ্যাঁ, তাহলে আমাদের সাথে এর পরে কে যুক্ত হচ্ছেন? মাফিয়া বেগম। মাফিয়া বেগম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বলেন কি সমস্যা বাবা? প্রেসার হাফ ডাউন করি বার একবার কমে। প্রেশারের সমস্যা? প্রেসারের সমস্যা কিরকম থাকে? আপনি যে বললেন যে প্রেশারের সমস্যা, যখন বাড়ে তখন কেমন থাকে আর যখন কমে তখন কেমন থাকে, বলতে পারবেন? মেপে দেখা হয়েছে বাবা? আপনি কেমন করে বুঝতে পারেন যে? জি আপা, জি জি বলেন। হ্যাঁ, ওই ওনার প্রেসারটা 180/110 থাকে, অনেক বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, তো ওনাকে অলমিসার্টান আর এমলোডিপিন অলরেডি কন্টিনিউ চলতেছে। অলমিসার্টান আর এমলোডিপিন এই দুটো ওষুধ কি উনি রেগুলার খায়? প্রতিদিন খায় কিনা? খাচ্ছে, হ্যাঁ প্রতিদিন খাচ্ছে। প্রতিদিন খাওয়া সত্ত্বেও যদি প্রেশার এরকম 180/110 থাকে, তার মানে কিন্তু উনার এই ওষুধে প্রেশার কন্ট্রোল হচ্ছে না। হ্যাঁ, প্রেশার, নর্মাল প্রেশার আমরা বলি সাধারণভাবে মানে বলা হয় যে 120/80, উপরেরটা 120, নিচেরটা 80। যেহেতু উনার প্রেশার অনেক বেশি, সেই ক্ষেত্রে উনি যেটা করবে যে একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা কার্ডিওলজিস্ট, মানে হৃদরোগ বিশেষজ্ঞ, ইনাদের দুইজনের যে কোনো একজনের সাথে ওনার পরামর্শ করতে হবে। কারণ দুইটা অ্যান্টি হাইপারটেনসিভ, মানে প্রেশারের ওষুধ চলাকালীন অবস্থায় ওনার প্রেশার যথেষ্ট বেশি। হ্যাঁ, এত প্রেশারে কিন্তু যে কোনো সময় একটা স্ট্রোক হয়ে যাওয়া বা হার্টের একটা প্রবলেম হয়ে যাওয়া, এটা হতে পারে। প্রেশারটা কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতেই হবে। তাহলে ওনাকে বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ অথবা হৃদরোগ বিশেষজ্ঞর সাথে যত দ্রুত সম্ভব দেখা করতে হবে। ঠিক আছে? জি জি, আসসালামু আলাইকুম আপা, আপনি বুঝতে পেরেছেন? বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে কে আছে? গঙ্গারানী আপা, একটু দেখেন এরপরে। এখন আছে মালতী রানী বর্মন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন আপনার কি সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালোই। ভালো আছেন। আচ্ছা তাহলে বলেন আপনার কি ধরনের সমস্যা হচ্ছে? আমার সমস্যা হইছে জ্বরান্ত আছে, এরপরে হাত পা খেঁচা নেগা, পেশাব জ্বরাই লামতি, অনেক সময় তাহে অনেক সময় তাহে না, এটা অনেক সময় তাহে অনেক সময় তাহে না, আবার অনেক সময় বেশিও। এরপরে পেশাবের জায়গাটার মাঝে দইরা তারপরে পেশাব করুন লাগে, থাকলো না থাকলো। এটা অনেক সময় উপরে উঠে, আবার অনেক সময় নিচে অনেক কানি লামি। মানে জ্বরের কি নিচে নেমে গেছে? নিচে হ্যাঁ, বাইরে দিয়ে দেখা যায় মা? দেখা যা। কতদিন থেকে এরকম? 10 বছর। আজকে 10 বছর এরকম। বাচ্চা কয়জন মা? বাচ্চা 6 জন। 6 জন। ছোটটার বয়স কত? আচ্ছা, মাসিক বন্ধ হয়েছে কতদিন? 20 বছরের উপরে। 20 বছর হবে। আচ্ছা, সব তো নরমাল হয়েছে বাচ্চা? সব নরমাল। এই সমস্যা নিয়ে কিন্তু একটু আগেও একজনের সাথে আমরা কথা বললাম, তাই না? এই একই ধরনের সমস্যা, এবং ওনার যেটা এখন যেটা সমস্যা হচ্ছে, আমি বলেছিলাম যে কারো কারো মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে হয়, যখন মানুষের হরমোনের যে সাপোর্ট থাকে, মেয়েদের যে হরমোনের সাপোর্ট যেটা থাকে, যে মাসিক চলাকালীন অবস্থায় সেটা যখন বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় যে জরায়ুটা নেমে আসার সম্ভাবনা বেশি থাকে। আর একটা বলেছি যে দুই ক্ষেত্রে, যাদের খুব দ্রুত বাচ্চার প্রসব হয় অথবা যাদের অনেক সময় লাগে, তাদের ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা থাকে যদি সে প্রসব পরবর্তী সময়ে ঠিকমতো যেটা রেস্ট নেওয়ার কথা, বিশ্রাম নেওয়ার কথা, সেটা যদি না হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সমাধান। ওনার যেটা আরও একটা সমস্যা হয়েছে যে উনি পেশাবটা ঠিকমতো করতে পারে না, কারণ জরায়ুটা নিচে নামার ফলে যে পেশাবের থলিটা, সেটাও কিন্তু জরায়ুর সাথে বেশ কিছুটা নিচে নেমে যায়। এই জন্য ওনার পেশাবটা করতে কষ্ট হচ্ছে। যেটা হলো যে জরায়ুটা ভিতরের দিকে যখন হাত দিয়ে উঠিয়ে দেয়, তখন উনি পেশাবটা করতে পারে, না হলে কিন্তু ওনার পেশাব করতেও কষ্ট হয়। তাহলে ওনারও কিন্তু একই চিকিৎসা, ওনার এটা অপারেশনই লাগবে। নিচে দিয়ে যেরকম বের হয়ে আসছে, এটা তাহলে সদর, মানে সরকারি যে জেলা হাসপাতাল অথবা উপজেলা হাসপাতালে এই ধরনের অপারেশনের সুযোগ সম্ভবত যদি নাও থাকে, জেলা হাসপাতালে অবশ্যই এই সুযোগ আছে। হ্যাঁ, তো সরকারি হাসপাতালে গেলে ওনাকে গাইনি বিশেষজ্ঞ দেখে ওনার যে ধরনের অপারেশন লাগবে সেটা করে ফেলতে হবে। কি জন্য? যে ওনার যা বয়স, এটা নিচে যখন নেমে যায় তখন আরও একটা সমস্যা হয় কখনো কখনো, যে ওটার সাথে একটা আলসার হয়ে যায়, একটা ঘায়ের মতো হয়ে যায়।
তখন কিন্তু এই অপারেশনটা ডিফিকাল্ট হয়ে যায়, মানে কঠিন হয়ে যায়। তো এখনো পর্যন্ত ওনার যা বয়স তাতে যত দ্রুত সম্ভব এটা অপারেশন করে এটার সমস্যার সমাধানটা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে আম্মা, আপনার এটা অপারেশন লাগবে। পরবর্তী আছে সুমিরানী বর্মন। এই যে জরায়ু নেমে আসার রোগী আমাদের সাথে দুজন কথা বললেন, ওনারা আসলে কিন্তু খুব বেশি এখনো জানেন না যেটা আসলে সার্জারি। ওনারা হয়তো অপেক্ষা করছেন যে ওষুধ দিয়ে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু আসলে এখানে আসলে ওষুধ দিয়ে ঠিক হয় না। একটা কিছু কিছু সাবধানতা আমরা ওদেরকে বলি। এখন উনারটা তো আসলে নিচে নেমে আসছে, কিন্তু এটা যাতে যতদিন উনি অপারেশন করতে না পারছে সেই সময়টা যদি কিছু সাবধানতা অবলম্বন করে তাহলে হয়তো এটা আরও বেশি নিচে নামবে না। ভারী কাজ যাতে না করে, এখনও যদি ভারী কাজ করে তাহলে কিন্তু এটা অনেক দ্রুত নেমে যাবে, আরও নেমে যাবে। তো ভারী কাজ, তারপরে ক্রনিক কফ, আমরা বলি যে কাশি হলে, মানে পেটে চাপ পড়ে, এরকম যে কোনো সমস্যাতেই কিন্তু এটা ওদের বাড়বে। তাহলে যাতে কাশি হলে সাথে সাথে চিকিৎসা করে কাশিটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এটা একটা। কনস্টিপেশন, যে টয়লেট যদি কষা হয়, পায়খানা যদি কষা হয়, তাহলে এই ক্ষেত্রে যে প্রেশারটা লাগে সেটাতেও কিন্তু এটা নিচে নামবে। তাহলে টয়লেটটা নরম রাখার চেষ্টা করতে হবে। আর কোনো ভারী কোনো জিনিস যাতে না উঠায়, শুধু ভারী কাজ না, ওরা অবশ্য ভারী কাজ বলতে ইভেন আমরা বলি যে 2 বালতি কাপড়ও যদি উঠায় সেটাও কিন্তু ভারী। একটা 10 জনের ভাতের হাঁড়িও যদি উঠায় সেটাও কিন্তু ভারী কাজ। তো এই জিনিসগুলোকে ওদের অ্যাভয়েড করতে হবে, মেনে চলতে হবে যতদিন পর্যন্ত সার্জারিটা না হচ্ছে। আর আরেকটা আমরা বলি যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলা হয়, হ্যাঁ, যে যাতে ওই পেরিনিয়াম, মানে ওই এরিয়াটা যাতে টাইট থাকে। আমরা বলি যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ, এইটা খুব সহজভাবে ওদেরকে বোঝায় দেওয়া যায় যে পেশাবটা ধরে রাখার জন্য যেরকম যে 5 পর্যন্ত গুণে আবার রিল্যাক্স হয়ে যাবে। হ্যাঁ, তো এই জিনিসটা পেলভিক ফ্লোর এক্সারসাইজটা আমরা বলি যে 25 বার করে, দিনে যদি 50 বার করে তাহলে কিন্তু জরায়ুটা নিচে নেমে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে, এবং এটা আসলে সবারই করা উচিত। এটা বিশেষ করে নর্মাল ডেলিভারির পরে যে আমরা সময়টা বললাম যে 6 সপ্তাহ সময়, এই সময়টায় কোনো ভারী কাজ করা যাবে না। ওই সময়ও খুব খেয়াল রাখতে হবে যাতে কাশি এবং কনস্টিপেশন না হয়, আর এই ভারী কোনো কিছু করা যাবে না, এই সময়টা রেস্ট, এটা জরুরি। আমরা পরবর্তী যিনি আছেন ওনার সাথে কথা বলি, সুমিরানী বর্মন। জি, সুমিরানী বর্মন, মানে মাসিকের সমস্যা 2 মাস 3 মাস পর পর মাসিক হয়। আচ্ছা, সুমিরানী বর্মনের এই যে মাসিকের সমস্যা 2-3 মাস পর পর মাসিক হয়, এইটা কি প্রথম থেকেই এরকম? মাসিক যখন শুরু হয়েছিল 12-13 বছর বয়সে যখন মাসিক শুরু হয়েছিল? এটা তো আর বলতে পারে না, মানে প্রথম থেকেই বলে, বিয়ের পর থেকে এমন। বিয়ের পর থেকে এরকম না মাসিক শুরুর সময় থেকে এরকম? সুমিরানী বর্মন বলেন একটু। বিয়ে আগে থেকে এমন ছিল না, বিয়ের পর থেকে বলে আগে ছিল না এমন? আগে এরকম ছিল না। বিয়ে হয়েছে কতদিন? 3 বছর চলে, 4 বছর পড়ছে। 3 বছর চলে 4 বছর পড়েছে। সুমিরানী বর্মনের কোনো বাবু আছে? না, বাচ্চা নাই। বাচ্চা একটা নষ্ট হয়ে গেছে। একটা বাচ্চা নষ্ট হয়েছে, বাচ্চা নাই। আচ্ছা, সুমি কি বাবু চায় এখন? 3 বছর বিয়ে হয়েছে, বাচ্চা চাচ্ছে। বাচ্চা চায় তো। আচ্ছা, দেখেন যে এই যে মাসিকের নর্মাল নিয়ম কি? প্রত্যেক মাসে মাসে একবার হবে। হ্যাঁ, 7 দিনের ভিতরে যদি হয় তাহলে আমরা বলি যে এটা হলো রেগুলার সাইকেল। প্রত্যেক মাসে, ধরেন এই মাসের 7 তারিখে হলো, পরের মাসে যে যদি 14 তারিখে হয় সেটাও নর্মাল, আবার পরের মাসে যে যদি 1 তারিখে হয় সেটাও নর্মাল। হ্যাঁ, তাহলে 7 দিন আগে বা 7 দিন পরে যদি হয় তাহলে সেটা নর্মাল। কিন্তু সুমিরানী বর্মনের যেটা হচ্ছে সেটা হলো 2 থেকে 3 মাস পর পর হচ্ছে, এটা কিন্তু নর্মাল না। তো এটার বেশ কিছু কারণ থাকতে পারে। কারো ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো কারণ খুঁজে পাই না, কারো ক্ষেত্রে দেখা যায় যে হরমোনজনিত কিছু কারণে ছোট ছোট অনেকগুলা ডিম তৈরি হয় কিন্তু বড় ডিম তৈরি হয় না। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এইটা আমরা বলি যে এইটার কারণে অনেক সময় হয়, অনেক সময় থাইরয়েডের প্রবলেমে হয়, হাইপোথাইরয়েড বলে একটা অসুখ আছে সেটার জন্য হয়। তো ওনারা আসলে প্রপার ট্রিটমেন্ট দরকার। তার আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে কি হয়েছে। একটা আলট্রাসোনোগ্রাফি লাগবে, এটা একটু লিখে নেন ওনার কি পরীক্ষা করতে হবে। ওষুধের লেখা নিতে আলট্রাসোনো করতে হবে। একটা আলট্রাসোনোগ্রাফি, তলপেটের একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আর হরমোনের ভিতরে থাইরয়েড, সেরাম THH লেভেল করতে হবে। হ্যাঁ, থাইরয়েড আর সেরাম প্রোল্যাকটিন, এই 2টা হরমোন যে কোনো সময় করা যাবে। আর 2টা হরমোন করতে হবে, যে 2টা মাসিকের 2য় দিনে করতে হবে। মাসিক যখন হবে তার পরের দিনে করতে হবে সেরাম FSH আর হলো সেরাম FSH, সেরাম LH। হ্যাঁ, এই শেষের 2টা করবে হলো মাসিকের 2য় দিনে। আর যদি
উনি বাচ্চা চায় তাহলে AMH লেভেলটাও করতে হবে। এটা হলো মাসিকের দ্বিতীয় দিনে করতে হবে। লাস্টের 3টা হলো মাসিকের দ্বিতীয় দিনে করতে হবে, অন্যগুলো যে কোনো সময় করা যাবে। তাহলে এই রিপোর্টগুলো নিয়ে উনি গাইনি ডক্টরের সাথে দেখা করবে। হ্যাঁ, এই রিপোর্টগুলোতে যদি দেখা যায় যে কোনো হরমোন লেভেলে অসুবিধা আছে, তাহলে সেই হরমোনটা ঠিক করে দেওয়ার জন্য যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো দিলে ওনার এই সমস্যাটা সমাধান হবে। আর বাচ্চা চাইলে হাজব্যান্ড ওয়াইফ দুজনই যাবে, যেহেতু ওনার মাসিকটা অনিয়মিত, সেই ক্ষেত্রে হাজব্যান্ডেরও মিনিমাম একটা পরীক্ষা করে সিমেনের পরীক্ষা করে তারপরে ওনার ওষুধগুলো শুরু করতে হবে। হ্যাঁ, সিমেন অ্যানালাইসিস এই পরীক্ষাটা করে তারপরে ওনার চিকিৎসা শুরু করতে হবে। গঙ্গারানী, এরপরে কে আছে আমাদের সাথে রোগী হিসেবে? মুক্তারানী সূত্রধর। মুক্তারানী জি। হ্যালো দিদি, নমস্কার। নমস্কার দিদি, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? এই তো আমরা আছি ভালো। আপনি যদি বলতেন আপনার কি ধরনের সমস্যা হচ্ছে? আমার সাদা স্রাব ভাঙে, তারপরে জরাই একটু যে মনে হয় নেমে গেছে, তারপরে এটার সমস্যা হয়, কোনো কাজকর্ম করতে পারি না, তারপর জ্বালাফোড়া করে, যন্ত্রণা করে, হাঁটলেও সমস্যা হয়, হাঁটলে একটু ব্যথা ধরনের করে। দিদি আপনার বয়সটা কি একটু বলবেন? আমার বয়সটা 25-26 হবে। 25-26 বছর বয়স। আচ্ছা, সাদা স্রাবের যে সমস্যাটা আছে এইটার সাথে কি কোনো দুর্গন্ধ আসে বা চুলকায়, এরকম কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে চুলকায়, আবার একটু আছে, দুর্গন্ধ আছে। দুর্গন্ধ আছে। কতদিন থেকে সমস্যা? আমার এটা আমার বিয়ের আগ থেকে সাদা স্রাব ভাঙতো, তারপরে এখন বেশি, প্রচুর পরিমাণে ভাঙে, কি এখন বেশি অসুবিধা হয়। আচ্ছা, একটু আগে কিন্তু এই ধরনের একটা পেশেন্ট নিয়ে আমরা কথা বলেছি, তাই না? তো উনাকে কিছু ওষুধ দিয়েছি, কিছু পরামর্শ দিয়েছি। তো এই একই ওষুধগুলো আপনাকেও খেতে হবে, ব্যবহার করতে হবে, এবং আপনার হাজব্যান্ড সহ খেতে হবে। হ্যাঁ, কোনো ছোট বাচ্চা নাই তো বুকের দুধ খায় এরকম, কারণ এই ওষুধগুলো বুকের দুধ খায় এরকম মায়েদের দেয়া যাবে না, বা প্রেগনেন্ট বাবু পেটে আছে এদেরকে দেয়া যাবে না। এই জন্য এই কথাগুলো জিজ্ঞেস করার। ঠিক আছে, তাহলে কি করতে হবে? কিছু কিছু পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করতে হবে। নিজের পাজামা পেটিকোট এগুলো প্রতিদিন ধুয়ে মানে সাবান দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এবং যে ওষুধগুলো আমরা আগে বলেছি, একদম প্রথম দিকে আমরা এরকম একটা পেশেন্টের চিকিৎসা দিয়েছিলাম, একই ধরনের চিকিৎসা ওনাকে দিতে হবে। হ্যাঁ, সেকনিট ডিএস স্বামী স্ত্রী উভয়, আর এই যে ফ্লুগাল 150 স্বামী স্ত্রী উভয়। হ্যাঁ, এবং F1 ক্রিম। F1 ক্রিম, হ্যাঁ জি জি 7 থেকে 10 দিন ব্যবহার করবে। জি। আর পরীক্ষা নিরীক্ষার ভিতরে শুধু RBS আছে কিনা, RBS ডায়াবেটিসের কোনো লক্ষণ আছে কিনা, আর হলো ইউরিনারি, কারণ এইটার সাথে অনেক সময় ইউরিনের ইনফেকশন থাকে। হ্যাঁ, ওনার যেটা জ্বালাপোড়া যেটা হয় সেটা ইউরিনের ইনফেকশনের কারণেও হতে পারে, এইটাই। আর ওনার কাছে যেটা জরায়ুর সমস্যা মনে হয়, ওনার যেহেতু বাচ্চা আছে, মা? দুইটা বাচ্চা আছে। দুইটা বাচ্চা আছে। ছোটটার বয়স কত? ছোটটার বয়স 8 বছর। নর্মাল ডেলিভারি হয়েছে? হ্যাঁ, দুটোটাই নর্মাল। আচ্ছা, তাহলে আমরা কিন্তু জরায়ু নেমে যাওয়ার ব্যাপারে কিছু কিছু পরামর্শ এর আগেও দুজনকে দিয়েছি। আপনার বয়স অনেক অল্প, তো জরায়ু যাতে নিচে না নামে সেই ক্ষেত্রে কি কি করতে হবে এই জিনিসটা খেয়াল করতে হবে, যে ভারী কোনো কাজ করবেন না, ভারী জিনিস উঠাবেন না, নিচে মেঝেতে একেবারে নিচের মেঝেতে বসবেন না, একটা টুল বা একটা চেয়ারে বসবেন। হ্যাঁ, আর যেটা যে কাশি যাতে না হয়, মানে পেটে চাপ পড়ে এরকম জিনিসগুলো যাতে না হয়। কাশি হলেই সাথে সাথে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন, দীর্ঘদিন যেন কাশিটা না থাকে। আর একটা হলো যে পায়খানা যেটা, সেটা যেন কষা না হয়। শাকসবজির পরিমাণ বাড়াবেন, স্কুলের ভুসি খাবেন, টয়লেটটা যাতে কষা না হয়, কারণ এই সমস্ত ক্ষেত্রে পেটে চাপ পড়লে এই যে জরায়ুটা নিচের দিকে নেমে আসার প্রবণতা এটা কিন্তু বাড়বে। আর আমরা বলেছি যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলে একটা ব্যায়াম আছে, যেটা করলে এই জায়গাটা টাইট থাকবে, সহজে জরায়ু নিচে নামবে না। তাহলে এটা কিন্তু সবার জন্য। কীরকম, যে পেশাব যদি আমরা আটকে রাখতে চাই, তাহলে যেরকম একটু টাইট করে ধরে রাখা, এইটা সকালবেলা 25 বার মানে টাইট করে ধরে রেখে আপনি 1 থেকে 5 পর্যন্ত গুনবেন, গুনে আবার রিল্যাক্স হয়ে যাবেন। এইভাবে সকালে 25 বার, রাতে 25 বার। হ্যাঁ, যাদেরই নর্মাল ডেলিভারি হবে তারা প্রথম 6 সপ্তাহ অবশ্যই রেস্টে থাকবেন, কোনো ভারী কাজ করবেন না। হ্যাঁ, এবং এই সময়টা যাতে কোনো কাশি বা টয়লেট কষা না হয় এই জিনিসগুলো খেয়াল করবেন। ঠিক আছে? ওকে।
এখানে আমি যেটা খেয়াল করলাম যে 3 জন রোগী এরই মধ্যে আসলেন যারা বলছেন যে জরায়ুটা নেমে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে ওনাদের নর্মাল ডেলিভারিকে ঠিকভাবে হচ্ছে না, কি ওনারা বাড়িতে করছেন? সেক্ষেত্রে আসলে কোনো এটা খুবই একটা ভালো প্রসঙ্গ তোলা হয়েছে যে নর্মাল ডেলিভারি কিন্তু নর্মালি অ্যালাউ করতে হবে, এবং সেটা কখন নর্মাল ডেলিভারি থেকে সিজারে যাবে সেই ডিসিশনটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, যে মাঠ পর্যায়ে শুধুমাত্র গাইনোকোলজিস্টরা যে নর্মাল ডেলিভারি করায় তা কিন্তু না, আমাদের কিন্তু অনেক মাঠ পর্যায়ে যাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়, যে সমস্ত পল্লী চিকিৎসক বা সিএসসিপি যারা আছে তাদেরকেও কিন্তু, বা FWV যারা আছে তাদেরকেও কিন্তু এই ট্রেনিংটা দেওয়া হয়। পার্টোগ্রাম বলে একটা জিনিস আছে যেটা হলো নর্মাল ডেলিভারিতে ফলো করা হয়, যে কোন সময়টায় আমরা নর্মাল ডেলিভারিটা নর্মালি অ্যালাউ না করে সিজারে চলে যাবে, যে অবস্ট্রাক্টেড যদি হয়ে যায়, ধরেন বাচ্চা যদি আটকায় যায়, হ্যাঁ, তো কত তাড়াতাড়ি সেই পেশেন্টটা একটা মানে সিজারিয়ান সেকশনের সুবিধা আছে এরকম জায়গাটায় পৌঁছানোর জায়গাগুলো, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর নর্মাল ডেলিভারি যারা কন্ডাক্ট করবে তাদের কিন্তু এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে যে খুব লেন্দি প্রলং ডেলিভারি যেটা আমরা বলি, তো সেটা যাতে না হয়, সেটা যাতে অ্যাভয়েড করা যায়। যারা এখানে আসছেন, এই যে জরায়ু কিছুটা হলেও নেমে এসেছে, ওনাদের যে ডেলিভারিগুলো হয়েছে সেগুলো কি বাড়িতেই হয়েছে না হাসপাতালে অথবা স্বাস্থ্যকর্মীর কাছে হয়েছে? বাড়িতেই হয়েছে। বাড়িতে কি স্বাস্থ্যকর্মীর কাছে হয়েছে কিনা, মানে ট্রেনিং নেওয়া স্বাস্থ্যকর্মীর কাছে হয়েছে কিনা নর্মাল ডেলিভারিটা? গ্রামের যে দায়গিরি করে এরা। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা রোল আছে। হ্যাঁ, তাহলে এটা যেটা ট্রেনিং করতে তো আমরা এলাকাতে আই, তাহলে কি একটু বুঝতে পারছেন এই যে জরায়ুটা নিচের দিকে নেমে আসছে, হ্যাঁ, এটা কিন্তু একটা হলো আমরা কিছু সাবধানতার কথা বলেছি যে এই সাবধানতাগুলো অবলম্বন করলে হবে না, আর একটা হলো প্রপার নর্মাল ডেলিভারি যেটা হয়েছে সেটা যেন ট্রেনিং করা মানুষের হাতে হয়। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় গাইনোকোলজিস্টের হাতে হলে। সরকারি হাসপাতাল যেগুলো আছে প্রতিটা হাসপাতালে কিন্তু আমি বলেছি যে উপজেলা লেভেল পর্যন্ত কিন্তু গাইনি কনসালটেন্ট আছে। হ্যাঁ, কনসালটেন্ট আছে বলতে যে বিশেষজ্ঞ ডাক্তার আছে, গাইনির বিশেষজ্ঞ ডাক্তার আছে। তাহলে আপনাদের কাজ যেটা হবে যে সরকারি হাসপাতালগুলোতে যোগাযোগ করা, বাচ্চা ডেলিভারি নর্মালি হোক, কিন্তু হোম ডেলিভারিটা আমরা আসলে এখনও অতটা বেশি পছন্দ করি না এই জন্য যে হোম ডেলিভারি হলে যেটা হবে যে অনেক সময় বাচ্চা খারাপ থাকবে, অনেক সময় মা খারাপ থাকবে, এই বাচ্চাটাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যে চিকিৎসা দিতে দিতে আপনি দেখবেন যে অনেক বাচ্চা মানে মারা যায় বা এমন একটা অবস্থায় থাকে যে তাকে হয়তো আমরা সময় মতো সাহায্য করতে পারি না। কারণ একটা নর্মাল ডেলিভারির জায়গায় কিন্তু আমাদের কি কি জিনিস ফ্যাসিলিটি থাকে, একটা ব্লাড ট্রান্সফিউশনের সুযোগ থাকতে হয়, তারপরে বাচ্চাকে দেখার জন্য বা মায়ের জন্য যেটা অক্সিজেন লেভেলের সুযোগ থাকতে হয়, হ্যাঁ, বা বিশেষজ্ঞ যে বাচ্চার ডাক্তার তাদের থাকার একটা ব্যাপার থাকে। তো নর্মাল ডেলিভারি মানে কিন্তু দেখেন একটা মা এবং একটা বাচ্চা দুজনেরই জীবন, তাই না? মায়ের যে ভবিষ্যতে যে এই ধরনের সমস্যাগুলো অনেক সময় দেখা যায় যে নর্মাল ডেলিভারি হতে যে বাচ্চা হওয়ার রাস্তাটা ছিঁড়ে যায়, হ্যাঁ, এবং সেটা দেখা যায় যে বাচ্চা হওয়ার রাস্তা এবং মাসিকের রাস্তা এবং টয়লেটের রাস্তা ছিঁড়ে এমন খারাপ অবস্থায় আসে যে দুইটা এক হয়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলোও যাতে না হয়, বা এই যে জরায়ু নিচে নেমে আসছে এই সমস্যাগুলো যাতে না হয়, সেইটার জন্য কি করতে হবে যে শুরু থেকে বাচ্চা পেটে আসার শুরু থেকে অ্যান্টিনেটাল চেক আপ যেটা আমরা বলি, যে যারা গাইনি ডক্টরের কাছে যেয়ে হোক অথবা MBBS ডক্টর অথবা যারা পল্লী চিকিৎসক যারা আছে ইভেন তাদের কাছেই হলেও যেটা যখন সুযোগ হয় এই অন্তত 4 বার, আমরা বলি যে পুরা 9 মাসে অন্তত 4 বার যেটা বাচ্চা মানে গর্ভকালীন যে সেবা সেইটা নেওয়া, এবং বাচ্চার ডেলিভারিটা যেন একটা প্রিপেয়ার থেকে একটা ভালো হসপিটালে বা একটা সরকারি জায়গাতে যেহেতু আমাদের ডাক্তারি ফ্যাসিলিটি আছে তো সেখানে অন্তত যাওয়া উচিত। তাহলে এই যে বাচ্চা হওয়ার নর্মাল ডেলিভারি হওয়ার কারণে এইটা পরবর্তী যে সমস্যাগুলো বা জটিল সমস্যার দিকে যায় সেই সমস্যাটা যাতে না হয় সেটা কিন্তু আমরা কি করতে পারবো, ওভারকাম করতে পারবো, তাই না? এখন আসলে মুক্তা রানী, আপনি যে সমস্যা বলছেন আমরা আগেও কয়েকটা সমস্যা শুনলাম, আপনাদের সবার জন্যই আসলে আমাদের পরামর্শ হচ্ছে এটা, পরবর্তীতেও আপনাদের যখন আপনারা গর্ভধারণ করবেন বা সন্তান হবে অবশ্যই কিন্তু গর্ভবতী অবস্থায় আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেবেন, এবং চেষ্টা করবেন যে বাড়িতেই যে ডেলিভারি হবে সেটা না করতে, হাসপাতালে গিয়ে ডেলিভারি করতে। আর যদি হাসপাতালে না যেতে পারেন বাড়িতে যাতে ট্রেনিং প্রাপ্ত কোনো স্বাস্থ্যকর্মীর হাতে হয়, বাড়িরই মুরব্বী যারা আছেন তারাই ডেলিভারি করিয়ে ফেললেন, এই প্র্যাকটিসটা থেকে একটু কিন্তু বের হয়ে আসতে হবে। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ বুঝতে পারছি আপু। এবং সরকারি জায়গায় কিন্তু মানে
আপনাদের আর্থিক যে অসুবিধাটা সেটা কিন্তু হওয়ার কথা না। সরকারি জায়গায় কিন্তু এই সবগুলো সুবিধা কিন্তু ফ্রি ডেলিভারি দেওয়া হয়। হ্যাঁ, হয়তো 10 টাকার একটা টিকিট কাটতে হয়, তার চাইতে বেশি কিন্তু কিছু না। সরকারি জায়গায় কিন্তু ওষুধ থেকে শুরু করে সব কিছু থাকে আপনাদের সুবিধার জন্য। জি, এরপরে আর কে আছেন গঙ্গারানী? এরপরে পরের রোগী বিমল রানী বর্মন। বিমল রানী। জি। ও আমার সমস্যা ওই জলের ইয়াও আছে। আচ্ছা, জরাই। হ্যাঁ, জরায়ুতে কি সমস্যা মা? লাই মারিছে। কত বছর থেকে এটা নিচে নেমে গিয়েছে? 20 বছর উপরে বয়সেন এইটা এই অবস্থা। মানে আগে যে রোগীটা দেখছিলেন এই কি সমস্যা? একই রকম সমস্যা নিচে নেমে আসে। বাচ্চা তো সব নরমাল ডেলিভারি হয়েছে না? কয়টা বাচ্চা? বাচ্চা 6 জন। 6 জন? 6 জন। আচ্ছা, তাহলে ওনার সমস্যা কিন্তু ওই যে আগে যে কয়েকজনকে আমরা দেখলাম সেইভাবেই সমাধান করতে হবে। যদি জরায়ুটা একদম বাইরের দিকে নেমে আসে তাহলে গাইনি ডাক্তারকে দেখিয়ে সরাসরি দেখবে, দেখে ওনার কোন অপারেশন করলে ওনার জন্য ঠিক থাকবে সেটা ওনারা ডিসাইড করবে। আর ওনার সব সময় মাথা ব্যথা বা জ্বর এটা করে এগুলো তাকি তাই। আচ্ছা, জ্বরটা কিন্তু মেপে দেখতে হবে যে জ্বর কত। অনেক সময় জ্বর বোধ হয়, কিন্তু আমরা যে থার্মোমিটার দিয়ে জ্বর মাপি সেইটাতে আসে না। যদি দেখা যায় যে 99 বা 100 থাকে তাহলে কিন্তু ওনার রক্তের পরীক্ষাও করতে হবে, করে দেখতে হবে যে এই জ্বরটা কেন। মা পেশাবে কোনো জ্বালাপোড়া থাকে? রক্ত পরীক্ষা করছিলেন না? এত বয়স কম মহিলা, অনেক বয়স। অনেক বয়স। পেশাবে কোনো জ্বালাপোড়া থাকে ওনার? জ্বালাপোড়া করে। পেশাবে জ্বালাপোড়া করে। আচ্ছা, জ্বরের কারণটা এইটা হতে পারে ওনার যে মাথা ব্যথা বা জ্বর, যেটা পেশাবে যদি ইনফেকশন থাকে তাহলে কিন্তু হতে পারে। ওনার শুধুমাত্র ইউরিনের একটা টেস্ট, ইউরিনারেমি একটা টেস্ট করুক, আর সিবিসি, এই দুইটা টেস্ট করলে বোঝা যাবে যে ইউরিনে ইনফেকশনের জন্য ওনার এটা হচ্ছে কিনা। দুইটা টেস্ট ওনাকে লিখে দেন। যদি ইউরিনে ইনফেকশন থাকে, পেশাবে যদি কোনো ইনফেকশন ধরা পড়ে তাহলে তার জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে। হ্যাঁ, 7 দিন থেকে 10 দিনের একটা অ্যান্টিবায়োটিক কোর্স করলে ওনার এই অসুবিধাটা চলে যাবে। ঠিক আছে? আর জরায়ু যেটা নেমে আসছে সেটার জন্য তো অপারেশনই লাগবে। ওনাকে দেখতে হবে আসলে, দেখে যে সবসময় যদি জরায়ু নিচে নেমে থাকে তাহলে তো অবশ্যই অপারেশন লাগবে। যতদিন অপারেশন না করা যাচ্ছে বা অপারেশন পরবর্তী সময়েও কিন্তু কয়েকটা সাবধানতা বলেছি, এই সাবধানতাগুলো মেনে চলতে হবে। যে উনি ভারী জিনিস উঠাবে না, ভারী কাজ করবে না, কাশি বা কষা পায়খানা যাতে না হয়, এই জিনিসগুলো খেয়াল রাখবে। ঠিক আছে আপা, এরপরে তাহলে কে আছেন? তিথি রানী। তিথি রানী। হ্যাঁ ম্যাডাম, ভালো, নমস্কার, ভালো আছেন? জি, এই তো ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো। বলেন আপনার কি ধরনের সমস্যা, আপনার সমস্যাগুলো যদি একটু বলেন। জি ম্যাডাম, মেসি হলে আপনি মেসি হওয়ার আগে তুলে মানে পেট ব্যথা করবো, তল পেটটা ছিঁড়া পড়বো, মেসি হইব, তারপরে আপনি চুলকাইব, ছিঁড়া পড়ে, প্রচুর পেট ব্যথা করে। আচ্ছা, এই যে মাসিকের সময় যে পেটে ব্যথা থাকে, এটা কি একদম শুরু থেকেই ছিল? যখন মাসিক শুরু হয়েছিল সেই সময় থেকেই ব্যথা নাকি? জি জি, প্রথম থেকেই ব্যথা ছিল। মাসিক নিয়মিত হয়? প্রত্যেক মাসে মাসে হয়? হ্যাঁ, মাসে মাসে হয়, কিন্তু ব্যথা ঠিক হয়ে থাকে, চুলকায়। মাসিক কতদিন থাকে মা? হ্যাঁ, 6 দিন বা 5 দিন থাকে। 5-6 দিন থাকে। আচ্ছা, পুরাটা সময় কি ব্যথা থাকে নাকি শুরুর 1-2 দিন ব্যথা থাকে? আপনি শুরু যখন হইব তারপর থাকবো, আপনার 2 দিন থাকে, মাঝখানে 2 দিনের মতো ব্যথা থাকে। আচ্ছা, আর সাইড ব্যথা করব, কিডনির সাইডে ব্যথা করব। জরায়ুর যে মাসিকের সময় যে ব্যথাটা, এটা কোনো বাচ্চার দেখা যায় যে মাসিক শুরুর প্রথম থেকেই ব্যথা থাকে। হ্যাঁ, যেদিন মাসিক শুরু হয় তার আগের দিন থেকে ব্যথা হয়, প্রথম দিন হয়তো থাকে, দ্বিতীয় দিন থাকে, তারপরে আর থাকে না, এরকম কিছু কিছু হয়। আর কারো দেখা যায় যে এই যে ব্যথাটার সাথে আরও কিছু উপসর্গ থাকে, ব্যথার সাথে বমি বা এই ধরনের সমস্যাও থাকে, বমি ভাব, এই ধরনের সমস্যা থাকে। তো আমরা কিন্তু এইরকম ক্ষেত্রে যেটা করি যে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নেওয়া হয় যে জরায়ুর কোনো সমস্যার জন্য এই ব্যথাটা হচ্ছে কিনা, বা জরায়ুর আশেপাশে অনেক সময় দেখা যায় যে একটা অ্যাডেনোমায়োসিস বা চকলেট সিস্ট বলে, ওই ধরনের কারণেও কিন্তু অনেক সময় ব্যথাটা হয়। এখন কি কারণে ব্যথা হচ্ছে এইটা দেখার জন্য যেটা করতে হবে যে ওনার একটা আল্ট্রাসোনোগ্রাফি অন্তত করতে হবে। জাস্ট একটা তলপেটের আল্ট্রাসোনোগ্রাফি ওনাকে লিখে দেওয়া হোক। আর ব্যথার জন্য আমরা খুব
কখনো কি মানে এই মাসিকের ব্যথার জন্য কোনো ওষুধ খেয়ে কমে? কোনো ওষুধ খেয়েছেন আপনি? ব্যথা হয়, ব্যথার ওষুধ খাই। আর চুকলা, প্রচুর চুকলা মিশুলে। মাসিক হলে কি চুলকায়? হ্যাঁ, চুকলা ছাদা সাপ যাইব আর কিডনি সাইডে ব্যথা ওঠে। মাসিকের সময়ও চুলকায়, মাসিক ছাড়া সময়টাও চুলকায়? হ্যাঁ, সাদা স্রাব যায়? সাদা স্রাব সবসময় লেগুলা যায়। আচ্ছা, সাদা স্রাবের জন্য উনাকে তাহলে ওষুধ লিখে দিতে হবে। আমরা এর আগের পেশেন্টকেও লিখে দিয়েছি 3টা ওষুধ। এইটা স্বামী স্ত্রী দুজনই খাবে, ব্যবহার করবে। আর উনার যেহেতু মাসিকের সময় ব্যথা হয়, রক্ত তো বেশি যায় না, তাই না? রক্ত কি খুব বেশি যায়? হ্যাঁ, বেশি যায়। বেশি যায়। সারাদিনে কয়বার চেঞ্জ করতে হয় কাপড় বা স্যানিটারি ন্যাপকিন? 3বার ব্যবহার করতে হয়। 3বার যদি চেঞ্জ করতে হয়, চাকা রক্ত যায়? চাকা রক্ত? না, চাকা যায় না। চাকা যায় না। আচ্ছা, তাহলে এটা কিন্তু স্বাভাবিকের ভিতরে যায়। হ্যাঁ, রক্ত যখন যায় তখন আমরা বলি যে যদি 4টা স্যানিটারি ন্যাপকিন পুরো ভিজে যায় বা চাকা রক্ত যায় তাহলে কিন্তু স্বাভাবিকের চাইতে বেশি যায়, 4টার বেশি যদি লাগে। তো উনার যেটা রক্তপাত খুব অস্বাভাবিক না, অ্যাভারেজ রক্তপাত। তাহলে উনাকে ব্যথার জন্য ভিসেরালজিন গ্রুপের ওষুধ দেন। হ্যাঁ, অ্যালজিন লিখে দেন। 3 বেলা খাবে। যে কয়দিন ওনার মাসিকের সময় ব্যথা থাকবে সেই কয়দিন এই ওষুধটা ব্যবহার করলে হবে। কিন্তু ব্যথার ওষুধটা খেলে সাথে একটা গ্যাসের ওষুধ খেতে হবে। হ্যাঁ, একটা গ্যাসের ওষুধও দিয়ে দেন। কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি করে নিতে হবে। খোকন আচার্য, খোকন ভাই, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা আসলে ঠিকমতো হয়তো বুঝতে পারেননি, পরবর্তীতেও আপনি একটু সাহায্য করবেন ওনাদেরকে। জি, আমি সবাইকে বলে দিচ্ছি যে যাদের যা প্রয়োজন আমি তাদেরকে ওইভাবেই আমি বলে দিব আর কি। জি, অনেক ধন্যবাদ। গঙ্গারানী, আমাদের সাথে কি আর কেউ আছেন? আর কোনো রোগী আছেন? আর নাই, আর কোনো রোগী নেই। আর কেউ নেই। আমি তাহলে আপনাকে এবং খোকন ভাই, আপনাদের দুজনকে আসলে অনেক ধন্যবাদ দিতে চাই। আপনারা দুজন আসলে এই যে এতগুলো মানুষের সাথে আমাদেরকে কথা বলতে সুযোগ করে দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আপনার ধন্যবাদ। হ্যাঁ, গঙ্গারানীকে ধন্যবাদ, সাথে খোকন যে আছে তাকেও ধন্যবাদ। আসলে মানে ওরা দুজন না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না আর কি। জি, এবং রোগীও যারা এসেছেন ওনারা অনেক কিছুই হয়তো পরিষ্কার বলতেও পারছেন না বা বুঝতে পারছেন না, ওনারাই কিন্তু আমাদেরকে সেই সাহায্যটি করেছেন। জি আপা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বড়াল ইউনিয়ন রাধানগর গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং এতগুলো রোগীকে আসলে অনেক রকম পরামর্শ দিয়েছেন আপনি। অনেক রকমের আমরা রোগী পেয়েছি। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ ফাইজা আপনাকে, কারণ এই প্রত্যন্ত এলাকার এই মানুষগুলো হয়তো আমাদের মতো কেন, মানে আমাদের ছোট মানে জুনিয়র যারা আছে তাদের কাছ পর্যন্ত হয়তো পৌঁছানোর সুযোগ হতো না, যে এই অনুষ্ঠানটার মাধ্যমে যে ওদের যে একটা কমন কিছু সমস্যা, হ্যাঁ, যে সমস্যাগুলো ওরা মানে প্রতিনিয়ত ভুগছে, সেই সমস্যাগুলো যে আমরা ধরে ওদেরকে কিছু চিকিৎসা দিতে পারলাম বা পরামর্শ দিতে পারলাম যে ওরা কোথায় যাবে, কোন ধরনের ডাক্তারের সাথে ওরা পরামর্শ করবে, তো এইটাও কিন্তু আসলে অনেকখানি ওদের জন্য এবং আমাদের জন্য। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে এবং সরাসরি আবারও আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা শুনতে এবং সমাধান দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।